আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ জুনাদ আহমেদ। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আমরা কিছুদিন আগে বলেছিলাম যে এডমিশনের জন্য আমরা একটি কোর্স লঞ্চ করেছি, যেখানে তোমরা সকল শাখার ইংরেজি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পেয়ে যাবে। অর্থাৎ এই এডমিশন মানেই কিন্তু এক একজনের এক এক রকম জার্নি, এটিও কিন্তু এক ধরনের জার্নি। এবং এই এডমিশন শেষে তোমরা এক একজন এক এক জায়গায় চলে যাবে এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিক বর্ণন করে রেখেছেন, তোমরা অবশ্যই ভবিষ্যতে কিছু না কিছু পেয়ে যাবা। তাই অনেকে হতাশ হয়ে যায়, হতাশ হওয়ার কিছু নাই, আমাদেরকে পড়তে হবে, চেষ্টা করতে হবে। এরপরে যেটা আছে সেটা আল্লাহ তাআলাই দেখে নেবেন। তো এই বেসিক টক্স আমি বলেছিলাম যে একদম ইংরেজির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তো এই প্রথমে যদি আমরা যাই, আমরা ফার্স্টে যে বিষয়গুলো নিয়ে আমরা কনফিউজড হই সেই বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। একদম বেসিক থেকেই আমরা যাচ্ছি। তো তোমাদের জন্য আমি 5টি সেন্টেন্স বোর্ডের মধ্যে লিখে দিয়েছি, যে তোমাদের যে একটি প্রচলিত টেন্ডেন্সি রয়েছে সেই টেন্ডেন্সি থেকে একটু বাহিরে আসার জন্য আমরা ফার্স্টে যদি দেখে লক্ষ্য করি, হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, হি রাইটস আ লেটার, আই নো বেটার, হি বিকেম আ পলিটিশিয়ান, হি প্রেজেন্টেড মি আ বুক। ফার্স্ট সেন্টেন্স তোমরা একটু দেখে নাও। তো এই প্রথম সেন্টেন্সে আমরা হোমকে আন্ডারলাইন করেছি এবং বলা হয়েছে হোমটি এখানে কি, হোমটি আসলে কি ইন্ডিকেট করছে। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, আমরা সচরাচর ছোট থেকেই পড়ে আসতেছি কি, যে বাক্যের লাস্টে কোনো কিছু থাকলে সেটা অবজেক্ট হয়ে যায়। কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায়, তাই না? সেই দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণত বাক্যের লাস্টে দেখলেই আমরা অবজেক্ট দাগিয়ে দিই। যে বলা হি রাইটস এ লেটার, অবজেক্ট। আই নো বেটার, বেটারটা কি? অবজেক্ট। হি বিকেম আ পলিটিশিয়ান, পলিটিশিয়ান কি? সেটাও অবজেক্ট। হি প্রেজেন্টেড মি আ বুক, সেটা কি? সেটাও অবজেক্ট। কিন্তু আসলে কি বাক্যের শেষে সব জিনিস থাকলে অবজেক্ট হয়? তো এই বিষয়টা আমাদের একটু দেখতে হবে। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, আমরা যদি এখানে হোমটাকে দেখি, হোমটাকে আমরা এখানে কি বলবো? হোমটাকে কি বলবো? হোমটাকে আমরা অবশ্যই অবজেক্ট বলবো না, কেননা হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, এটা আমরা পরে আসতেছি। তো পরেরটা আমরা যদি দেখি, হি রাইটস আ লেটার, সে লিখেছিল, কি লিখেছিল? একটি চিঠি লিখেছিল। তো এই লেটার, এখানে আমরা এটাকে অবজেক্ট বলতে পারি। কি বলতে পারি? এটাকে অবজেক্ট বলতে পারি। এরপরে আই নো বেটার, আই নো বেটার, এখানে দেখো তুমি একটু লক্ষ্য করে, এই নো এটা হচ্ছে ভার্ব। নোটা কি? নোটা আসলে ভার্ব। যখন ভার্বকে কোনো কিছু মডিফাই করে, ভার্বকে কোনো কিছু যখন মডিফাই করবে, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাই এটা অবজেক্ট হবে না, এই বেটার হবে অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। আমরা বেটারটাকে অ্যাডভার্ব বলতে পারি। এরপর যেটা, হি বিকেম আ পলিটিশিয়ান, হি বিকেম আ পলিটিশিয়ান, এটা কি অবজেক্ট? এটা আমরা অবজেক্ট বলার থেকেও বেটার হয় আমরা এটাকে যদি কমপ্লিমেন্ট বলি, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। এরপর যেটা সর্বশেষ রয়েছে, হি প্রেজেন্টেড মি আ বুক, এখানে মি এবং আ বুক এই দুইটা কি, এখানে এই দুইটাই আমরা অবজেক্ট বলবো। কি বলবো? অবজেক্ট বলবো। এখন কথা হলো, এই যে আমরা 5টি সেন্টেন্স নিয়েছি, কোনটা কি কি জন্য এটা এটা হলো, এটা আমাদের জানা দরকার। এবং প্রথমটা হি ওয়েন্ট হোম, এটা আমরা অ্যাডভার্ব বলবো। কি বলবো? এটাও অ্যাডভার্ব বলবো। এখন কেন বলবো, এর ব্যাখ্যা তো আমাদের জানা জরুরি। পরীক্ষায় তোমরা অনেকে দেখবা যে অনেকে ভালো করে ফেলে, যে পড়েছে কম অথবা তোমাদের যে এক্সপেকটেশন ছিল এর চেয়েও তারা ভালো করে ফেলেছে। এর একটাই কারণ, তারা একদম বেসিক থেকে শেখে। পরীক্ষায় ভালো করা একটা কথা, এবং যারা বেসিক থেকে শেখে তারা অবশ্যই ভালো করবে। তাই তোমাদেরকে অবশ্যই বেসিক থেকে শিখতে হবে। ভাই, এই এডমিশন জার্নির কথা একটা না বললেই নয়। তোমরা যখন পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে যাতে তোমাদের এটা মনে না হয়, আমি যদি আর 30 মিনিট করে বেশি করে পড়তাম, প্রতিদিন রেগুলার যদি 30 মিনিট এক্সট্রা করে পড়তাম, তাহলে আমার একটা চান্স হয়ে যেত, অথবা আমি আরও ভালো করতে পারতাম। এই অনুশোচনা যেন পরীক্ষা শেষে না হয়, সেই হিসেবে তোমাদেরকে পড়তে হবে। তো আমি যদি প্রথমে আসি, হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, এটা আমরা হোমটাকে অ্যাডভার্ব বললাম কেন? হোমটাকে আমরা অ্যাডভার্ব বলবো কেন? লক্ষ্য করো, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ। হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, কি কি বললাম? হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই 4টি শব্দ যদি কোনো বাক্যে আসে, সেটা নিজেরাও অ্যাডভার্ব হয়। কি হয়? সেটা নিজেরাও অ্যাডভার্ব হয়। এবং এই 4টির, তোমার যে ভার্বকে এই 4টি দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাও, ওই বাক্যে যে কোনো অ্যান্সার থেকে যে ভার্বকে প্রশ্ন করে, এগুলো দ্বারা প্রশ্ন করে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ, এই 4টি ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে তোমরা যে অ্যান্সার পেয়ে যাও, তাহলে সেটা হবে অ্যাডভার্ব। কি হবে? আমি কি বললাম? হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই 4টি দ্বারা তোমার ভার্বকে প্রশ্নকে যে অ্যান্সার পেয়ে যাও, সেটা কি হবে? সেটা হবে অ্যাডভার্ব। তো ফার্স্ট বাক্যে হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, সরি, হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, সে বাসায় গিয়েছিল গত রাতে। কোথায় গিয়েছিল? হোয়ার, হোয়ার, কোথায় গিয়েছিল? বাসায় গিয়েছিল। অর্থাৎ এটা আমরা
হোয়ারের অ্যান্সার পাচ্ছি, হোয়ারের অ্যান্সার পাচ্ছি হোম, তাই এটা আমরা বলবো অ্যাডভার্ব। এরপরে হি রাইটস আ লেটার, সে কি লিখেছিল, একটি চিঠি লিখেছিল। এখন অবজেক্ট আমরা কিভাবে নির্ণয় করব? বাক্যের শেষে থাকা মানে যে অবজেক্ট এমনটা নয়, আমাদেরকে অবজেক্টের রুলস রয়েছে, সেটি হচ্ছে অবজেক্ট হোয়াট অ্যান্ড হোম। কি কি বললাম? হোয়াট অ্যান্ড হোম, এই দুইটি দ্বারা তোমার যে বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হবে। বাক্যের ভার্বকে প্রশ্ন করে যদি তোমরা অ্যান্সার পাও তাহলে সেটা হবে অবজেক্ট। হোয়াট অ্যান্ড হুম, হোয়াট অ্যান্ড হুম, এই দুইটি দ্বারা বাক্যের ভার্বকে প্রশ্নকে যদি অ্যান্সার পাও সেটা হবে অবজেক্ট। তো হি রাইটস আ লেটার, আমি বাক্যের ভার্বকে প্রশ্ন করবো। হি রাইটস আ লেটার, সে লিখেছিল। কি লিখেছিল? একটি চিঠি লিখেছিল। অর্থাৎ হোয়াটের অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু হোয়াটের অ্যান্সার পাচ্ছি তাই এই লেটারটা হচ্ছে এখানে অবজেক্ট। লেটারটা কি? লেটারটা হয়ে যাচ্ছে অবজেক্ট। এরপরে আই নো বেটার, এখানে কি বললাম? আই নো বেটার, আমি জানি। তাকে কিভাবে জানি? ভালো করেই জানি, ভালোভাবেই জানি। অর্থাৎ যেহেতু এটা ভার্বকে মডিফাই করছে সেই হিসেবে এটা অ্যাডভার্ব হয়ে যাবে, এটা তুমি বুঝতে পারছো। এরপরে হি বিকেম আ পলিটিশিয়ান, এটা আমরা কমপ্লিমেন্ট কেন বলবো, অবজেক্ট কেন বলবো না? কমপ্লিমেন্ট কেন বলবো, অবজেক্ট কেন বলবো না, এটা আমরা আসতেছি একটু পরের ব্যাখ্যায়। এরপর হি প্রেজেন্টেড মি আ বুক, এখানে দুইটি অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। দুইটি অবজেক্ট যে পাশাপাশি বসে, এটা কি তোমরা আদৌ জানো? হ্যাঁ, অবশ্যই দুইটি অবজেক্ট পাশাপাশি বসতে পারে। দেখো, যেহেতু দুইটা অবজেক্ট পাশাপাশি বসেছে, এটা থেকে আমরা একটা নর্মাল সেন্সে বলতে পারি যে অবজেক্ট হচ্ছে দুই প্রকার। অবজেক্ট কত প্রকার? অবজেক্ট হচ্ছে দুই প্রকার। সেটি কি কি? একটি হচ্ছে ডিরেক্ট এবং অপরটি হচ্ছে ইনডিরেক্ট। অর্থাৎ অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ডিরেক্ট এবং আরেকটি হচ্ছে ইনডিরেক্ট। দুইটি অবজেক্টই পাশাপাশি বসতে পারে। এখানে দেখো যে হি প্রেজেন্টেড মি আ বুক, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। কাকে? আমাকে। এবং কি দিয়েছিল? বই দিয়েছিল। অর্থাৎ হোয়াট এবং হুম দুইটির অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি, তাই আমরা বলতে পারি যে এই বাক্যে দুইটি অবজেক্ট রয়েছে। এখন তোমাদেরকে জানতে হবে যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুইটির মধ্যে আসলে পার্থক্য কি। তোমরা এবার অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা আসলে দেখব। তো আমরা কিছু হিন্টস লিখে নিয়েছি, যেগুলো তোমরা দেখলে আশা করি যে কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে যে একটি ধারণা রয়েছে সেটি তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো ফার্স্টে যদি আমি যাই যে অবজেক্টটা আসলে কি কি হয়, অবজেক্টটা কি কি হতে পারে? নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন ছাড়া আর কিছু অবজেক্ট হতে পারে না। অর্থাৎ নাউন এবং প্রোনাউন শুধুমাত্র অবজেক্ট হবে। কি কি? নাউন এবং প্রোনাউন, এই দুইটি অবজেক্ট হবে। কারণ নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হওয়া, প্রোনাউনের কাজ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হওয়া, যার কারণে অবজেক্ট শুধুমাত্র হতে পারে নাউন অথবা প্রোনাউন। এটি ক্লিয়ার। এরপরে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট আসলে কি কি হয়? কমপ্লিমেন্ট হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন অথবা অ্যাডজেক্টিভ, কি কি? নাউন অথবা অ্যাডজেক্টিভ, এই দুইটি কমপ্লিমেন্ট হতে পারে। নাউন অথবা অ্যাডজেক্টিভ এই দুইটির মধ্যে যে কোনো একটি কমপ্লিমেন্ট হতে পারে। তো কোনটা কি কি হতে পারে এটা ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা যাই যে পার্থক্যগুলো আসলে কি কি, অবজেক্টের প্রথমে যেটি সেটি হচ্ছে সাবজেক্ট ও অবজেক্ট দুটি ভিন্ন ব্যক্তি অথবা বস্তু হবে। কি কি হবে? সাবজেক্টের থেকে আমাদের আসতে হবে, সাবজেক্ট এবং অবজেক্ট দুটি ভিন্ন ব্যক্তি অথবা বস্তু হবে। কিন্তু যদি রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু অবজেক্ট থেকে অভিন্ন হয়ে যায়। কি আমি কি বললাম? আমি বললাম সাবজেক্ট এবং অবজেক্ট দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তু হয়, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে অবজেক্ট থেকে অভিন্ন হয়ে যায়। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে সাবজেক্ট এবং অবজেক্ট দুটি ভিন্ন ব্যক্তি অথবা বস্তু হয়। সেই হিসেবে কি? সাইম কল্ড সুভা, সাইম কল্ড সুভা, সাইম সাবজেক্ট, সাইম সাবজেক্ট এবং সুভা এটা কি? এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে অবজেক্ট থেকে কিন্তু অভিন্ন হয়। সেটা আবার কিরকম? যে শি কিল্ড হারসেলফ, শি কিল্ড হারসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে সে নিজেকেই নিজে হত্যা করলো। সেই ক্ষেত্রে কিন্তু শি এবং হারসেলফ সেম ব্যক্তি, সেম ব্যক্তি, এটি কিন্তু আলাদা ব্যক্তি অথবা বস্তু নয়। যার কারণে আমি বললাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হলে তার সর্বদা সাবজেক্ট থেকে অভিন্ন হয়। ক্লিয়ার? এরপরে আমরা যদি যাই কমপ্লিমেন্টের মধ্যে, তাহলে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট কিন্তু সেম জিনিস, সেম জিনিস। সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট একদম সেম জিনিস অথবা একই ব্যক্তি অথবা বস্তু। সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা যদি এক্সাম্পল দেখি, আমরা যদি এক্সাম্পল দেখি আইমান লুকস স্মার্ট। কি? আইমান লুকস স্মার্ট। এখানে দেখো যে আইমান আসলে যা, স্মার্টও কিন্তু তাই। যে আইমান লুকস স্মার্ট, স্মার্টটা আসলে কে? স্মার্টটাই কিন্তু আইমান, স্মার্টটাই কিন্তু আইমান। অর্থাৎ এখানে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট কিন্তু সেম জিনিস। যে আইমান
স্মার্ট, স্মার্টকে আইমান, একই জিনিস একই ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে, যার কারণে বলা হলো সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে কোনো পার্থক্য নাই। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে অবজেক্ট ও অবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি অথবা বস্তু, এর মধ্যে কোনো পার্থক্য নাই। উই সিলেক্টেড মামুন ক্যাপ্টেন, এক্সাম্পল কি রেখেছি, উই সিলেক্টেড মামুন ক্যাপ্টেন। এখানে তোমরা খেয়াল করো মামুনটা হচ্ছে অবজেক্ট, মামুনটা কি অবজেক্ট। এখন দেখো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন, কেন মামুন ক্যাপ্টেন, ক্যাপ্টেনই মামুন, অর্থাৎ মামুন এবং ক্যাপ্টেন একই ব্যক্তি অথবা বস্তু, যার কারণে মামুনটা অবজেক্ট এবং ক্যাপ্টেনটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা একটা সেন্টেন্স লিখেছিলাম হি বিকেম আ পলিটিশিয়ান। এখানে বলা হয়েছিল যে পলিটিশিয়ানটা আসলে কি, পলিটিশিয়ানটা আসলে হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, কারণ হি যা এ পলিটিশিয়ানও সেম জিনিস, যার কারণে এখানে এ পলিটিশিয়ান হবে কমপ্লিমেন্ট, এখানে কিন্তু অবজেক্ট হবে না। আশা করি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা খুব শর্ট করে ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে ধারণা নিব, কারণ আমরা ফ্রেজ ক্লোজ সম্পর্কে সামনের ক্লাসগুলোতে বিস্তারিতভাবে জেনে নিব, কিন্তু এর আগে একটু সংক্ষিপ্ত ধারণা প্রয়োজন। এর জন্য ফ্রেজ আমরা সাধারণত কাকে বলবো, ফ্রেজটা আমরা কাকে বলবো, ফ্রেজ হওয়ার শর্ত হচ্ছে দুইটি। কয়টি? ফ্রেজ হওয়ার শর্ত হচ্ছে দুইটি। একটি হচ্ছে একাধিক শব্দ হতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকবে না। কি কি বললাম? একাধিক শব্দ হতে হবে, একাধিক শব্দ হতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লোজের ক্ষেত্রে হচ্ছে এটারও শর্ত দুইটি। কয়টি শর্ত থাকবে? দুইটি শর্ত থাকবে, সেটা হবে বাক্যাংশ হতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকবে, বাক্যাংশ হতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। তোমার খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই দুইটি কিন্তু বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। এখন আমরা যে এক্সাম্পলের দিকে যাই, তোমরা একটু লক্ষ্য করো, দ্য টল বয় ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কি লিখেছি আমি? দ্য টল বয় ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে ফ্রেজ তোমরা কাকে বলবা? এখন তোমরা এক্সাম্পল দেখে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো। আমি প্রথমে কি বলেছিলাম? একাধিক শব্দ হতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকবে না। এখন তোমরা খেয়াল করো, দ্য টল বয়, এখানে একাধিক শব্দ রয়েছে, একটির বেশি শব্দ রয়েছে। এরপরে দ্য বেস্ট বয়, এখানেও একটির বেশি শব্দ রয়েছে। এবং সর্বশেষ যেটি সেটা হচ্ছে ইন দ্য ক্লাস, এখানেও কিন্তু একটি বেশি শব্দ রয়েছে। এখন এখানে লক্ষণীয় হচ্ছে যে দ্য টল বয়, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব রয়েছে? কোনো ফাইনাইট ভার্ব রয়েছে? নাই, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। সেম ভাবে দ্য বেস্ট বয়, এখানেও কোনো ফাইনাইট ভার্ব নেই এবং দ্য ইন দ্য ক্লাস, এখানেও কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। অর্থাৎ আমরা বলতে পারি ফ্রেজ হচ্ছে এখানে দ্য টল বয় ফ্রেজ, দ্য বেস্ট বয় ফ্রেজ এবং ইন দ্য ক্লাস, এটিও কিন্তু ফ্রেজ, কারণ এই তিনটির মধ্যেই কোনো ফাইনাইট ভার্ব নেই। যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না এবং একাধিক শব্দ হবে সেটি হবে ফ্রেজ। কি কি বললাম? যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, উইদাউট ফাইনাইট ভার্ব, একাধিক শব্দ হবে, সেটা হবে ফ্রেজ। ক্লোজের ক্ষেত্রে এখন দেখো, ইফ হি গেটস হি ইটস, এক্সাম্পল কি নিয়েছি? ইফ হি গেটস হি ইটস। এখানে তোমরা লক্ষ্য করো, গেটস হচ্ছে ফাইনাইট ভার্ব, সেমভাবে ইটস হচ্ছে ফাইনাইট ভার্ব এবং বাক্যাংশ হতে হবে। একটি বাক্যের এটি যদি পুরোটাই বাক্য হয়, একটা অংশ হচ্ছে এটা, তাই না? আর একটা অংশ হচ্ছে হি ইটস। এখানে আমরা দুইটি অংশ দেখতে পাচ্ছি এবং দুই অংশে ফাইনাইট ভার্ব দুইটা, গেটস একটা, ইটস একটা। তাই আমরা বলতে পারি যে ইফ হি গেটস এটা হচ্ছে একটি ক্লোজ এবং হি ইটস এটা হচ্ছে আরেকটি ক্লোজ। সেমভাবে ডু অর ডাই, এখানেও কিন্তু ফাইনাইট ভার্ব দুইটি। কি কি? ডু হচ্ছে একটি ফাইনাইট ভার্ব এবং ডাই হচ্ছে একটি ফাইনাইট ভার্ব এবং বাক্যের অংশ কিন্তু এখানে দুইটা। অর্থাৎ আমরা বলতে পারি এখানেও ক্লোজ হচ্ছে দুইটা, ডু এবং ডাই। তাহলে ক্লোজ থেকে তোমরা আসলে কি বুঝতে পারলে? ক্লোজ থেকে যে ধারণাটি আমি দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে একটি বাক্যে ঠিক যতটি ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততটি ক্লোজ থাকবে। কি বললাম? একটি বাক্যে যতটি ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততটি ক্লোজ থাকবে। কেন বললাম ইফ হি গেটস হি ইটস? এখানে লক্ষ্য করো ফাইনাইট ভার্ব রয়েছে দুইটি। কয়টি? দুইটি। গেটস একটি, ইটস একটি। তাই আমরা বলতে পারি যে এখানে ক্লোজ হচ্ছে দুইটি। সেমভাবে ডু অর ডাই, এখানেও ফাইনাইট ভার্ব দুইটি, যার কারণে এখানে ক্লোজ রয়েছে দুইটি। এই হচ্ছে ফ্রেজ এবং ক্লোজের সংক্ষিপ্ত ধারণা। তোমরা আগামী ক্লাসগুলোতে যখন ফ্রেজ এবং ক্লোজ আসবে আমি বিস্তারিতভাবে ইনশাল্লাহ পড়িয়ে দেবো। তো এরপর আমরা পার্টসিপল স্পিচ নিয়ে একটু জানার চেষ্টা করবো। আমার পার্টসিপল স্পিচ নিয়ে ছোটবেলা থেকে একটা ফিক্সড ধারণা রাখি যে এই ওয়ার্ড এই পার্টসিপল হবে বা এটা ওটা হবে। এই টেন্ডেন্সি আমাদের চেঞ্জ করতে হবে, কারণ পার্টসিপল স্পিচ ফিক্সড কোনো পার্টসিপল স্পিচ নেই ইংরেজিতে। ইংরেজিতে পার্টসিপল স্পিচ সেন্টেন্স চেঞ্জ হলে এটাও চেঞ্জ হয়ে যায়, তাই ফিক্সড কোনো পার্টসিপল স্পিচ ইংরেজিতে থাকবে না। তো সেই অনুযায়ী আমি কয়েকটি সেন্টেন্স নিয়েছি, যে সেন্টেন্সগুলি যদি বোঝা যায় আমি আশা করি যে এই টেন্ডেন্সি থেকে আমরা একটু
হলেও বেরিয়ে আসতে পারবো। তো ফার্স্টের যে সেন্টেন্সটি আই হ্যাভ আ মোবাইল ফোন, কি লিখে নিয়েছি আমি? আই হ্যাভ আ মোবাইল ফোন। সেকেন্ড সেন্টেন্সটিও মোবাইল দিয়েই রয়েছে, দে অলওয়েজ মোবাইল মি। এখন আমি ফার্স্টের সেন্টেন্সটি লক্ষ্য করি, আই হ্যাভ আ মোবাইল ফোন। এখানে দেখো যে মোবাইল ফোন, মোবাইলটা আমরা সাধারণত জানি যে এটা একটা নাউন হয়, কিন্তু এখানে যদি দেখি তাহলে দেখা যায় ফোনটা হচ্ছে নাউন। ফোনটা কি? ফোনটা হচ্ছে নাউন। এখন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে নাউনকে বর্ণনা করে, অর্থাৎ এই মোবাইলটা এখানে কি হবে? মোবাইলটা ফোনকে মডিফাই করছে, এই জন্য মোবাইলটা হবে অ্যাডজেক্টিভ। মোবাইলটা কি হবে? মোবাইলটা হবে অ্যাডজেক্টিভ। সেকেন্ড সেন্টেন্সটি দে অলওয়েজ মোবাইল মি, দে অলওয়েজ মোবাইল মি। এখানে এমনটা হতে পারতো যে দে অলওয়েজ কল মি। এখানে মোবাইল এবং কল সিনোনিম, দুইটা কিন্তু সেম মিনিং প্রকাশ করে, যার কারণে এখানে আমরা বলতে পারি যে মোবাইলটা এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। কি হিসেবে? ভার্ব হিসেবে ইউজ হয়েছে। থার্ড যে সেন্টেন্সটি সেটি রয়েছে, সেটি নেওয়া হয়েছে আপ ইওর হ্যান্ড। কি লিখে নিয়েছি? আপ ইওর হ্যান্ড। এই যে আপ, টু, ফ্রম, ইন, অন, এগুলো ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, প্রিপোজিশন প্রিপোজিশন প্রিপোজিশন, এগুলো অন্য কিছু হতে পারে না। কিন্তু এখানে দেখো আপ ইওর হ্যান্ড, এই আপটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। কি হিসেবে? ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আপ ইওর হ্যান্ড, তোমার হাত উপরে তোলো। আমরা জানি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হয় না, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণে এই আপটা এখানে কি? আপটা হবে ভার্ব। আপটা এখানে কি? ভার্ব। এরপরে যে চলে এসেছে গিভ আপ স্মোকিং, গিভ আপ স্মোকিং। এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসি যে আপ প্রিপোজিশন, সেই প্রিপোজিশন হচ্ছে এখানে আপ। আপটা কি? আপটা প্রিপোজিশন। আপটা এখানে প্রিপোজিশন। এরপর রয়েছে গো আপ টু সি দ্য প্লেন, গো আপ টু সি দ্য প্লেন। এখানেও কিন্তু আপ রয়েছে। এখন কথা হচ্ছে এখানে আপটা কি হবে? ভার্ব হবে না প্রিপোজিশন হবে? কিন্তু এখানে একটাও হবে না। গো আপ টু সি দ্য প্লেন, এখানে তুমি একটু লক্ষ্য করো যে গোটা হচ্ছে ভার্ব। গোটা কি? গোটা হচ্ছে ভার্ব। যখন ভার্বকে কোনো ওয়ার্ড মডিফাই করে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। কি বললাম? যখন ভার্বকে কোনো ওয়ার্ড মডিফাই করে সেটা হয়ে যায় অ্যাডভার্ব, অর্থাৎ এই গোকে মডিফাই করতেছে আপ, যার কারণে আপটা এখানে কি হবে? আপটা হবে অ্যাডভার্ব। আপটা এখানে কি? আপটা এখানে অ্যাডভার্ব। এছাড়াও হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, একটু লিখে নিতে পারো। হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই চারটা ওয়ার্ড নিজে অ্যাডভার্ব। হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই চারটা ওয়ার্ড নিজে অ্যাডভার্ব, এবং এই চারটা দ্বারা যদি বাক্যের ভার্বকে প্রশ্ন করা যায় এবং যদি অ্যান্সার পাওয়া যায়, সেই অ্যান্সারটি হবে অ্যাডভার্ব। কি? হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই চারটি নিজে অ্যাডভার্ব, এবং এই চারটির যে অ্যান্সার পাওয়া যাবে সেই অ্যান্সারগুলিও অ্যাডভার্ব হবে। তো এখানে আরও একটি জিনিস জানতে হবে অ্যাডভার্ব সম্পর্কে, যে অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করে না, এটি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। অ্যাডভার্বকেও কিন্তু মডিফাই করতে পারে, অর্থাৎ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং পুরো সেন্টেন্সকে অ্যাডভার্ব মডিফাই করে। তো এখানে যেহেতু ভার্বকে মডিফাই করতেছে আপ, যার কারণে আপটা এখানে হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে যেটা নিয়েছে সেটা হচ্ছে আই নো দ্য, আই নো দ্য ইউজ অফ আপ, আই নো দ্য ইউজ অফ আপ। এই যে আবারও আপ এসেছে। আপটা এখানে কি হবে? এখানে কি অ্যাডভার্ব হবে না ভার্ব হবে না প্রিপোজিশন হবে? কি হবে? আই নো দ্য ইউজ অফ আপ। এখানে আমরা বলতে পারি যে এখানে আপ, এখানে যে আমরা রুলসগুলো পড়বো তখন পড়লেই বুঝতে পারবো যে এখানে নাউন হবে। এখন কেন নাউন হবে? আপটা কেন নাউন হবে? যখন আমরা নাউনের রুলস পড়বো তখন পড়বো যে প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই নাউন হবে। প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন। অর্থাৎ প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে, তা অবশ্যই নাউন হবে। যে আমরা দেখতে পাচ্ছি যে অফটা হচ্ছে এখানে প্রিপোজিশন। অফটা কি? অফটা হচ্ছে প্রিপোজিশন। যেহেতু অফটা প্রিপোজিশন, এরপরে একটি মাত্র ওয়ার্ড রয়েছে আপ, যার কারণে এই আপটা আমাদের নাউন হবে। আমাদের এখানে কোনো মিনিং জানতে হবে না, রুলস জানলে, যদি আমাদের রুলসের ফাংশনের পজিশন ঠিক থাকে তো আমরা সেই হিসেবে দাগাতে পারবো। তো এখানে এই 6-7টি সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারি যে তোমার যদি ফাংশনের পজিশন সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা থাকে তাহলে তুমি ইনশাল্লাহ পার্টস ভুল করবে না। আরও একটি মজার বিষয় হচ্ছে যে পার্টসিপিয়েন্ট স্পিচ হচ্ছে 8 প্রকার। এটি এমন হতে পারতো যে ইংরেজিতে লক্ষ লক্ষ ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোকে 200 থেকে 300 প্রকারে ফেলতে পারতো। পার্টসিপিয়েন্ট স্পিচ 200 থেকে 300 প্রকারে ফেলতে পারতো, কিন্তু আলহামদুলিল্লাহ সেটি হয়নি। আমাদের পার্টসিপিয়েন্ট স্পিচের 8 প্রকার, যতগুলি ওয়ার্ড রয়েছে সবগুলোই 8 প্রকারের মধ্যে সীমাবদ্ধ। তাই আমাদের এই পার্টসিপিয়েন্ট স্পিচ
একদম ফার্স্ট টু লাস্ট ভালোভাবে আমাদের পড়তে হবে। যদি না পারি তাহলে আমরা আমাদের যে বেসিক আছে সেই বেসিক কিন্তু ঠিক হবে না। তো আমাদের আজকের ক্লাস ছিল এতটুকুই। আমরা সামনের ক্লাসগুলোতে আরও বিস্তারিতভাবে জানবো এবং আমরা আরও একটি ফ্রি ক্লাস দিব। তোমরা যারা এখনও এনরোল করোনি, এনরোল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।